বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুম বুকমুন ফাহুম লা ইয়ারজিউন। হে মুসলিম উম্মাহ, আজকে আমি কথা বলবো যে সমাজে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং সমাজে বিভিন্ন মিথ্যাচার যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেই বিষয় সম্পর্কে আমি শুরুতেই কোরআনে কারিমের 2 নম্বর সূরা বাকারার 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না এবং বুঝেও বোঝে না, সুতরাং তারা ফিরে আসবে না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাই বলছে, যারা দেখে, সত্যকে দেখে কিন্তু সত্যকে উপলব্ধি করতে চায় না এবং যারা এই সত্যের ব্যাপারে দেখেও না দেখার ভান করে। অপরপক্ষে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে নিষেধ করছে যে তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তখন তোমরা সেটা যাচাই বাছাই না করে কোনো পদক্ষেপ নিবে না। এতে করে যদি যাচাই বাছাই ছাড়া তোমরা যদি পদক্ষেপ গ্রহণ করো, তাহলে এই আশঙ্কা হতে পারে যে তোমরা ভুলবশত মানুষের ক্ষতি সাধন করতে পারো। অপরপক্ষে অপরপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো তাই সে প্রচার করলো। তাহলে এই যে ইসলাম সম্পর্কে এত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে, এমনকি আমরা দেখতেছি যাদের আগের প্রজন্মরা, পূর্ববর্তী প্রজন্মরা যাদেরকে তাদের বীর মনে করতো, যাদের প্রশংসায় তারা পঞ্চমুখ ছিল, যেরকম সাইদি সাহেব, লুৎফর রহমান সাহেব, তারপর কাজী ইব্রাহিম, এরা যাদের প্রশংসা করছে, কিন্তু এই বর্তমান যুগের যে ভোট বাহিনীর নতুন কর্মীরা, তারা বিভিন্ন মিডিয়া, পশ্চিমা মিডিয়া এবং বিভিন্ন পাকিস্তানি মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার প্রভাবে তারা কি করতেছে, তাদের মুরব্বীরা যাদেরকে বীর হিসেবে চিনে গেছে, যাদেরকে প্রশংসা করতো, তাদেরকে তারা গালিগালাজ করতেছে। তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে এই বট বাহিনীর যে অন্তর্জ্ঞান শূন্য, মানে মোট কথা হচ্ছে এরা হচ্ছে, যে আমরা যেটা বলি এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী কি? যে তারা যেটা শুনে সেটাই তারা বিশ্বাস করে, কিন্তু তারা এই যে ফুকায়ে কেরাম একটা কথা বলে গেছে, যারা তাদের সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে না জানে তারা হচ্ছে মূর্খ। তাহলে এই বট বাহিনী বর্তমানে একটা মূর্খ বট বাহিনী। কি কারণে মূর্খ বট বাহিনী? আমরা যদি হিসাব করি, এদের প্রধান কর্তব্য হচ্ছে এরা সবসময় পাকিস্তানের গোলামি করে। মানে ইমরান খান যে সময় ক্ষমতা ছিল, ইমরান খানকে তারা তাদের নায়ক মনে করতো। এখন ইমরান খানকে সে আমেরিকা, মুসলিম লীগ এবং পিপলস পার্টি ষড়যন্ত্র করে ইমরান খানকে সরায় দিচ্ছে। এখন যারা ক্ষমতা আছে পাকিস্তানে, তারা তাদের বাপ মনে করে। এখন তাদের যে ইতিহাস সম্পর্কে এত জ্ঞান, এত শূন্যের কোটা, এবং তারা যা শুনে তারাই বিশ্বাস করে ফেলে, তারা সত্যতা যাচাই করে না। এখন আমরা যদি ইতিহাস সম্পর্কে বিশ্লেষণ করি এবং সত্যটা যদি উদ্ঘাটন করতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাস সম্পর্কে। ইতিহাসে যে এখানে 1891 সালে আফগান যে সম্রাট আব্দুর রহমানের সাথে ব্রিটিশ সরকারের একটা চুক্তি হয়েছিল। সেটা হচ্ছে যে আমরা এখন ডুরান্ডো লাইন যেটা জানি, ওই ডুরান্ডো লাইন এর চুক্তি হয়েছিল। তখন ব্রিটিশ ছিল বিশ্বের মধ্যে একমাত্র এবং সর্বোচ্চ শক্তিশালী সাম্রাজ্য, এবং তারাও আফগানিস্তানে, তারাও কি আফগানিস্তানের কাছে তারা পরাজিত হয়েছিল। কিন্তু তারপরে যেহেতু এত শক্তিশালী, তাহলে এই কারণে আফগানিস্তানে তাদের সাথে একটা বৈষম্যমূলক চুক্তি করছিল, এবং ওই কারণে হয়ে গেছে যে আফগানিস্তানের যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী পশতুন, এরা কি হচ্ছে, অনেকে ব্রিটিশে অংশে পড়ে গেছে। তারপরে এখানে কাবাইলি নামক একটা অঞ্চল,
যেটা খাইবার পাখতুন, এবং যে কাবাইলি অঞ্চলটা ছিল স্বাধীন। ওরা প্রতিনিয়তই ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছে, তারা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখছে। তারপরে যে বেলুচিস্তান যে প্রদেশটা ছিল সেটা ছিল করদ রাজ্য, মানে কি ওটা তারা স্বাধীন ছিল, কিন্তু নেপালের মতো, যে আমরা নেপাল যেরকম ব্রিটিশদেরকে সামান্য পরিমাণ কর দিত, সেরকম বেলুচিস্তানও তাকে ব্রিটিশদেরকে কর দিত। যখন 1947 সালে দেশ ভাগ হয়েছে, তখন কাবাইলি অঞ্চল তারা বলছে আমরা স্বাধীন থাকবো। তখন যে পাকিস্তানের প্রখ্যাত আল উলামায়ে কেরাম, তারা তারা এই কাবাইলি অঞ্চলের শাসকদের কাছে গেছে, যে ওই সময়ের মুফতি শফি রহিমুল্লাহ এবং সাবির আহমেদ উসমানী রহিমুল্লাহ, তারা গিয়ে শাসকদেরকে তারা অনুরোধ করছে যে পাকিস্তান গঠিত হইতেছে যে 13 মে রিস্তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যে পাকিস্তানের একটাই উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তানকে মতলব কে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তার মানে পাকিস্তান একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত, এবং আপনারাও তাদের সাথে অংশগ্রহণ, তাহলে দেশটা আরো শক্তিশালী থাকবে, কারণ আপনারা যেহেতু যোদ্ধা জাতি। তখন কাবাইলি অঞ্চল, এই অঞ্চলের শাসকরা এই মুফতি শফি রহিমুল্লাহ এবং সাব্বির আহমেদ উসমানী রহিমুল্লাহ কথায় তারা বিশ্বাস করে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। এখানে পাকিস্তানে তারা পাকিস্তানে এখনো আছে। আচ্ছা, তারপর এখান এখন এই যে পাকিস্তান তৈরি হয়েছিল, আমরা জানি যে পাকিস্তান কোনো নির্দিষ্ট একটা দেশ না। পাকিস্তান অনেকগুলা প্রদেশকে একত্রিত করে এবং বিভিন্ন প্রদেশ থেকে নাম গ্রহণ করে এই পাকিস্তান নাম দেওয়া হয়েছে। এই যে এখানে বলা হয়েছিল যে বেলুচিস্তান এবং বাংলাদেশ তারা পাকিস্তানে যোগ দিবে, তবে ফেডারেল স্টেট হবে। ফেডারেল স্টেট এখানে যুক্ত ছিল যে লাহোর প্রস্তাবে শেরেবাংলা একে ফজলুল হক যে প্রস্তাবটা করছিল যে এখানে যুক্ত হবে, তবে প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত, তাদের শুধু যে পররাষ্ট্রনীতি এবং যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, আর বাকি বিষয়গুলো থাকবে প্রাদেশিক সরকারের হাতে। কিন্তু ওই লাহোর প্রস্তাবকে বাতিল কইরা মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রস্তাব, যেটা দিল্লিতে করা হয়েছে, পাকিস্তান প্রস্তাব করা হয়েছে। এবং একচেটিয়া ভাবে মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা জানি মোহাম্মদ আলী জিন্নাহ একজন শিয়া ছিলেন। তিনি কি করতো, তিনি যে সময় অক্সফোর্ডে লেখাপড়া করতো, তিনি তখন এই মুসল তিনি তখন কি করছে যে রাজ্যে লেখাপড়া করার জন্য শূকরের গোস্ত পর্যন্ত খাইছে। আমরা এটা ইতিহাস নিয়ে যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারি। তখন এই এই লাহোর প্রস্তাব ভেঙে দিয়ে এখানে করা হয়েছে পাকিস্তান প্রস্তাব। তখন পাকিস্তান একসাথে হয়েছে। পাকিস্তান একসাথে হইলে তখন দেখা গেছে যে পাকিস্তানের মধ্যে বিভিন্ন যে জনগোষ্ঠী আছে, যে পাকিস্তানের মধ্যে বর্তমানে 7 কোটির উপরে আছে পশতুন, তবে সবচেয়ে বেশি আছে যে পাঞ্জাবি, যে পাঞ্জাবের অধিবাসী, এবং পাকিস্তানের জুড়ে তারা সবচেয়ে বেশি হয়েছে পাঞ্জাবিরা। তখন দেখা গেছে যে এই সেনাবাহিনী যেটা ব্রিটিশরা গঠন করছিল, এই সেনাবাহিনী কি করছে যে বিভিন্ন ভাবে জলচাতুরির মাধ্যমে বিভিন্ন ভাবে তারা কি করছে, তারা একটা কনস্টিটিউট, একটা সংবিধান তৈরি করছে। ইসলামের 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 সংবিধান কি, ইসলামের সংবিধান হচ্ছে কোরআন সুন্নাহ, এখানে কোনো আলাদা কোনো সংবিধান না। তাহলে তারা কি করছে, এই পাকিস্তানকে একটা সেকুলার রাষ্ট্র তৈরি করছে, এবং দেখা গেছে যে এই সেকুলার এবং গণতান্ত্রিক রাষ্ট্রগুলাই সাধারণত সকল শোষণ এবং সকল কিছু অত্যাচারের মূলে হয়েছে এই সেকুলার এবং ডেমোক্রেসি। এটার নামে তারা কি হচ্ছে, প্রজাদেরকে শোষণ করতেছে। তখন এভাবে চলে আসতেছে। তারপরে পাকিস্তানে যে এখন দেখা যায় বাংলাদেশে একদল বার হয়েছে ভোট বাহিনী, যারা বলে যে সবকিছু পাকিস্তানে করে দিচ্ছিল। এবং এখন যদি এটা তারা বিভিন্ন কথা বলে যে সবকিছু পাকিস্তান করে গেছে, কিন্তু তার এই যে ইকোনমিক্স, এটা বিষয় দেখে না যে তখন বাংলাদেশে কি পরিমাণ উৎপাদন হইতো এবং
বাংলাদেশে বৈদেশিক আয় কত এবং বাংলাদেশের জন্য ব্যয় কত করা হইতো, দেখা গেছে বাংলাদেশের যে বৈদেশিক আয় হইতো তার সিংহভাগই পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো এবং খুব অল্প পরিমাণ হচ্ছে পূর্ব পাকিস্তানে ব্যয় হতো। আমরা জানি যে আগের ব্যবস্থা ছিল সম্পূর্ণ কৃষিভিত্তিক, যে দেশে কৃষির মধ্যে আগে ছিল সে দেশই উন্নত ছিল। বাংলাদেশও পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ ছিল। ওইখানে ব্রিটিশরা এবং ইউরোপীয় মনে হতো যে আমাদের দেশে মনে হয় স্বর্ণরূপার রাস্তায় পড়ে থাকে, যেরকম যে স্পেনের রানী ইসাবেলা এবং রাজা ফার্দিন্যান্ডের কাছে কলম্বাস বলছিল যে আমি যদি কোনোভাবে ভারতে যাইতে পারি তাহলে ওরা দেশ স্বর্ণ পড়ে থাকে, আমি জাহাজ ভরে ভরে আমাকে 7টা জাহাজ দেন, আমি স্বর্ণ নিয়ে আসবো। তো এটা সমৃদ্ধ দেশ ছিল। তারপর পাকিস্তানের সময় এই বাংলাদেশ কৃষির মধ্যে আমরা জানি পাকিস্তানের অধিকাংশ জায়গায় অনর্বর। এখানে পাকিস্তানের থেকে বাংলাদেশের রপ্তানি আয় বেশি ছিল, কিন্তু পাকিস্তানে এই বেশি বাংলাদেশ থেকে এই রপ্তানি আয় পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হইতো। তারপরে যে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে এবং সকল কিছুর ক্ষেত্রে এই পাকিস্তানের দেখা যাচ্ছে আধিপত্য বেশি ছিল। সকল ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে বলে সবকিছু, কিন্তু ওই সময় বাংলাদেশের জনসংখ্যা বেশি ছিল। এখন এই যে বৈষম্য, এখন অনেকে বলে যে বাংলাদেশ ওই সময় তো তারা করছে, সংসদ ভবন নির্মাণের কাজ শুরু করছে, তারপরে বাস সিটি নির্মাণ করছে। এখন আমি বলি যে তাদেরকে বলি যে একটা দেশের কত পরিমাণ কি পরিমাণ টাকা হইলে এই কয়েকটা ছোটখাটো বিল্ডিং করা যায়, খুব অল্প পরিমাণ টাকায়। আর আমরা যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বাংলাদেশে এখনো যদি এই যেভাবে টাকা পাচার হইতেছে এটা যদি রোধ করা যায় এবং এটা যদি সম্পূর্ণভাবে দেশের মধ্যে ব্যয় করা যায়, বাংলাদেশও ধীরে ধীরে উন্নত হয়ে যাবে। তারপরে এই কারণে বাংলাদেশ কি হয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়ে গেছে এবং তখন স্বাধীন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার আছে যে আমরা ভারতের গোলামি করব না, আমরা আমাদের মতো থাকবো। এটা ছিল বাংলাদেশের কথা। এখন এই ক্ষেত্রে এখানে পাকিস্তানের মূল সমস্যা হয়েছে, পাকিস্তানে যদি তাদের কোরআন হাদিসের অনুযায়ী তারা যদি দেশ পরিচালনা করতো তো কখনো মুসলমানরা আলাদা হইতো না, দেশ ভাগ হতো না। মেইন সমস্যাটা হচ্ছে পাকিস্তান এখনো শরিয়া ভিত্তিক দেশ না। এখন পাকিস্তান যদি আজকে শরিয়া ভিত্তিক দেশ হয়, কালকে থেকে ওই দেশে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এই যে সমস্যার মূল হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী, এবং পাকিস্তানের সেনাবাহিনী ফলো করে হচ্ছে আমেরিকাকে। এখন এই বাংলাদেশের যারা ভট বাহিনী, এরা কি পরিমাণ মিথ্যা তথ্য যা শুনতেছে তাই তারা প্রচার করতেছে, তাদের মিডিয়া এবং পাকিস্তানি মিডিয়ার মাধ্যমে যা শুনতেছে তাই তারা বিশ্বাস করতেছে। এখন তারপরে যে সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তারপর এখানে এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1979 সালে, এর 8 বছর পরে, যে 1979 সালে দিকে, যে আমরা জানি যে সোভিয়েত বাহিনী তখন আফগানিস্তানে আক্রমণ করছে। তখন আক্রমণ করলে এই আফগানিস্তানের এ, তখন সোভিয়েত বাহিনী ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা বাহিনী। তখন সোভিয়েত বাহিনী পতন ঘটলে আমেরিকা একমাত্র পরাশক্তি হিসেবে থাকবে। তখন এই সুযোগটা আমেরিকা গ্রহণ করছে। তখন এই পাকিস্তান এর মাধ্যমে সোভিয়েত বাহিনী আফগানিস্তানের সহায়তা করছে। তখন যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধের মাধ্যমে এই সোভিয়েতের পতন করছে। এই পতনের পর মুসলমানরা, এখানে কয়েকটা গ্রুপ ছিল, এখানে 6-7টার মতো গ্রুপ ছিল। এর মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে গুরবউদ্দিন হেকমতিয়ার যে সময় সোভিয়েত বাহিনীকে পতন করে কাবুল জয় করছে, এই খবর মিডিয়াতে প্রচার করা হয় নাই। তখন প্রচার করা হয়েছে কি, যে পাকিস্তানের মাধ্যমে বুরহানুদ্দিন রব্বানিকে আমেরিকার তারা কি করছে, এই কাবুলের পতনের আরো পরে তারা পাকিস্তান থেকে বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে কাবুলে পাঠাইছে। এখন এখানে অনেকগুলো পক্ষ ছিল, এবং মেইন পক্ষ ছিল গুরবউদ্দিন হেকমতিয়ার এবং আরো অনেকগুলো পক্ষ ছিল। কিন্তু তারা কি করছে, সকল পক্ষকে বাদ দিয়ে এই বুরহানুদ্দিন রব্বানির মাধ্যমে সরকার গঠন করছে।
এখন এই কারণে যে এখানে সবচেয়ে বেশি অবদান এবং সবচেয়ে যে আমরা জানি যে গুরবাউদ্দিন হেকমতিয়ারের নাম ছিল যে মানুষ কেকু দানব, যে সোভিয়েতরা তারে দিয়েছিল। কিন্তু তারা কি করছে, এই হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান, সৌদি আরবের মাধ্যমে এবং আমেরিকার মাধ্যমে এই হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে মুজাহিদদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে এবং এখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। তারপর তারপর এই দেশে আবার তালেবানরা ক্ষমতায় গ্রহণ করছে। গ্রহণ করার পরে তারা তার তারার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল। তারপরে এই 2001 সালে যে সময় আবার আমেরিকা আক্রমণ করবে আক্রমণ করবে আফগানিস্তানে, তখন তারা আক্রমণ করবে কিভাবে? আমরা জানি যে আফগানিস্তান একটা ল্যান্ডলক কান্ট্রি এবং এটা সমুদ্র উপকূল থেকে অনেক দূরে এবং কাছাকাছি আমেরিকার কোনো ঘাঁটিও ছিল না। তখন তারা পাকিস্তান প্রস্তাব, এখন পাকিস্তানের প্রস্তাব, এর আগে পাকিস্তানকে তারা তাদের তাদের কাঠামোর মধ্যে নিয়ে আসে যে ওই সময় নওয়াজ শরীফ ক্ষমতায় ছিল। নওয়াজ শরীফকে তারা হটায় দেয়। আমরা জানি পাকিস্তানের ইতিহাসে কোনো কোনো প্রধানমন্ত্রী 5 বছর শাসন করতে পারে না। নওয়াজ শরীফকে হটায় দেয়। তারা কি হয়েছে যে সেনাবাহিনীকে ক্ষমতা আনছে এবং পারভেজ মোশাররফকে ক্ষমতা আনছে। পারভেজ মোশাররফকে ক্ষমতা আনার কারণে পারভেজ মোশাররফ আমেরিকার সাথে চুক্তি করে ক্ষমতা আসছে, এটা সবাই জানে, ওপেন সিক্রেট। তখন এই পারভেজ মোশাররফ কি করছে যে সব আমেরিকাকে সকল ধরনের সহায়তা হচ্ছে ঘাঁটি ছেড়ে দিচ্ছে। এই যুদ্ধ এত দীর্ঘায়িত হতো না, আমেরিকা আরো আগে পতন করতো যদি না এই পাকিস্তান সহায়তা না করতো। এখানে মূল বিষয়টা হচ্ছে পাকিস্তান সবসময় আমেরিকার গোলাম হিসেবে কাজ করছে, মানে আমেরিকার কথা মতোই তারা কাজ করছে। এই বিনিময়ে পাকিস্তানকে প্রায় $36 বিলিয়ন মতো দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে, মানে তাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে। তখন এই পারভেজ মোশাররফ কি করছে যে পাকিস্তানের লাল মসজিদে কি করছে, আক্রমণ করছে এবং জামিয়া হাফসা আক্রমণ করছে এবং যে খাইবার পাখতুনখোয়া টনের পর টন বোমা ফলাইছে। তখন এই যে কাবাইলি অঞ্চলের যে নেতারা তখন আবার কি তারা কি করছে 2007 সাল থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এটা হচ্ছে তাদের বিষয় এবং তাদের দাবি একটাই যে তারা সরে আছে। এখনো যদি পাকিস্তান তাদেরকে যদি তাদেরকে যদি তাদের নির্দিষ্ট এলাকা শুধু যে কাবাইলি অঞ্চলটা যে ওয়াজিস্তান, তারপরে এই পাশের দিকে কিছু জেলা, এই কাবাইলি অঞ্চলটা যদি তাদের দাবি ছিল যদি এখানেও যদি সরিয়া দেয় তাহলে আমরা যুদ্ধ থেকে ফিরে আসবো, কিন্তু পাকিস্তান সেটা করে না। কারণ পাকিস্তানের মেইন মেইন প্রভু হচ্ছে আমেরিকা। আচ্ছা, এখন আসি যে বাংলাদেশের বট বাহিনী প্রসঙ্গে। এই বাংলাদেশের বট বাহিনী তাদের যে পূর্বসূরীরা দেলোয়ার হোসেন সাইদি, তারপর রয়েছে ডক্টর লুৎফর রহমান সাহেব, যে কাজী ইব্রাহিম, এরা 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 যাদের প্রশংসা করতো, যাদেরকে নিজেদের বীর মনে করতো, এই বর্তমান যুগের যারা আছে ব্যারিস্টার ফুয়াদ, শিবিরের সভাপতি, তারপর রয়েছে দেখলাম এলালাই সুলাইমান নামে এক বন্ড, এবং জামাতের প্রায় তরুণ প্রজন্মের যত অ্যাক্টিভিস্ট এবং সমর্থকরা আছে, সবাই কি করে যারা সাইদি সাহেব যাদেরকে তাদের বীর মনে করতো, এরাই কি করছে এই বর্তমান যুগের জামাতিরা বটরা তারাই তাদেরকে গালি দিচ্ছে। এটার কারণ কি? এটা কারণ সম্পর্কে আমরা জানতে পারি যে এদের যে ন্যূনতম যে আন্তর্জাতিক জ্ঞান, এই ন্যূনতম আন্তর্জাতিক জ্ঞানটাও তাদের নেই। আমরা জানি যে আফিয়া সিদ্দিকীকে 2003 সালে পাকিস্তান নিখোঁজ হয়ে যায়। তারপরে প্রায় গজনিতে 2011 সাল না এরমই 7 সাল 11 সালের দিকে গজনিতে পাওয়া যায়। মানে কি এখানে তারপর আফিয়া সিদ্দিকী যে কোর্টে তোলা হয় এবং আফিয়া সিদ্দিকীর যে বলছিল এবং আফিয়া সিদ্দিকীর একাধিক কোলা চিঠি আছে। সেখানে আফিয়া সিদ্দিকী সরাসরি বলছে যে এই যে পাকিস্তানের সেনাবাহিনী তাকে তুলে দিচ্ছে এবং 2003 সালে তুলে দেওয়ার পর এই পাকিস্তানে সেনাবাহিনী তুলে দেওয়ার পর ওই সময় আমেরিকার নিয়ন্ত্রণে আছিল আফগানিস্তান, তখন তারা যে বাগরাম ঘাটির যে বন্দি শিবিরে আফিয়া সিদ্দিকে তারা অত্যাচার করছে। কিন্তু এই ভট বাহিনী এই আফিয়া সিদ্দিক কি বলছে যে
পাকিস্তানের সেনাবাহিনী বিক্রি করে দিচ্ছে। সেখানে এই বাংলাদেশে বট বাহিনী যারা আছে এরা উল্টা জানে, এরা জানে যে পাকিস্তানে বিক্রি করে না। এরকম তাদের জ্ঞান, মানে সারা বিশ্ব যেটা জানে তারা সেটার বিরুদ্ধে জানে, এতটুকু স্থূল বুদ্ধির এদেরকে। আমরা তো বলছি যে একজন ব্যক্তি মিথ্যাবাদীর হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো, মানে কি তার সত্যতা যাচাই করলো না। তো এই হিসেবে আমরা বলতে পারি এরা নিকৃষ্ট ধরনের মিথ্যাবাদী। তারপরে আসে, তারপর এখন কি করছে, তারপরে ইমরান খান, ইমরান খান এই আমেরিকার বিরুদ্ধে কথা বলে জনপ্রিয়তা অর্জন করছে এবং ইমরান খান ক্ষমতা আসছে। ইমরান খান ক্ষমতা আসার পর এখানে সেনাবাহিনী সহায়তা করছিল, ইমরান খান ক্ষমতা আসছে, তখন এই বট বাহিনী ইমরান খানকে তাদের আইডল হিসেবে নিছে। এখন ইমরান খান, যা আমরা জানি ইমরান খান পশতুন ছিল, এবং ইমরান খান তখন আমেরিকার বিরুদ্ধে কথা বলছে এবং গরম গরম কথা বলছে। তখন তখন আফগানিস্তানের সাথে তাদের একটা সুসম্পর্ক রয়েছে এবং আফগানিস্তান আমেরিকা পতন করছে, এবং ইমরান খান এবং আমেরিকা আফগানিস্তানের মধ্যে মানে সুসম্পর্ক গড়ে উঠছে। এখন যেহেতু মুসলমানদের খেলাফত তৈরি হয়েছে এবং ধীরে ধীরে তা সম্প্রসারিত হবে, এটাকে বাধা দিতে হবে। আমরা জানি যেহেতু আফগানিস্তান ল্যান্ডলক কান্ট্রি, স্থলবেষ্টিত কান্ট্রি, তাইলে এই আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর নেই, এখানে আফগানিস্তান তারা পাকিস্তানের সমুদ্র বন্দর গুলো ব্যবহার করতো। তখন কি করছে, এই ইমরান খানকে আমেরিকা সরায় দিচ্ছে, ওটা আমরা সবাই জানি যে ইমরান খানকে আমেরিকা সরায় দিচ্ছে। ইমরান খানকে আমেরিকা সরায় দেওয়ার পরে তারা ক্ষমতায় আনছে মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টির, এবং তারা কি করছে যে আফগানিস্তানের বিপুল পরিমাণ শরণার্থী পাকিস্তানে ছিল, 1 লাখ শরণার্থীকে তারা পাঠাইছে, প্রায় 10 লাখের মতো শরণার্থী পাঠায় আফগানিস্তানে। তারপরে অস্থিতিশীল আফগানিস্তানের উপরে চাপ তৈরি করতেছে, এবং আমেরিকা যেহেতু পরাজিত হয়েছে, তাদের টার্গেট ছিল যে আফগানিস্তানকে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে, তাদের যে রিজার্ভ তারা করে দিছে, ব্লক করে দিছে। আমরা জানি যে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার রিজার্ভ ছিল $400 বিলিয়ন, পৃথিবীর চতুর্থ রিজার্ভ ছিল। কিন্তু যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ সিস্টেম সকল দেশের রিজার্ভ রাখতে হয়, এখানে এই আমেরিকা কি করছে যে রাশিয়ার রিজার্ভ কি করছে তারা ব্লক করে দিচ্ছে, এবং তেমনি ভাবে আফগানিস্তান ব্লক করেছে। তারা টার্গেট ছিল এখানে বড় ধরনের দুর্ভিক্ষ চলে, এখানে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া, আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া। তখন তখন পাকিস্তানও এরকম শরণার্থী, লাখ লাখ শরণার্থী পাঠাইতেছে, এবং পাকিস্তানে কি হচ্ছে, আফগানিস্তানে আক্রমণ করা শুরু করে দিচ্ছে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ আমেরিকার পলিসি। তখন আমরা জানি যে আমরা জানি যে ইরান, তারপরে আফগানিস্তান ইরানের চাবাহার বন্দর শুরু করছে, এবং কিছুদিন পরে পরে যে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে, বিমান হামলা করে, এতে করে অনেক, আমরা দেখছি তো শিশু সহ যে অনেক বেসামরিক মানুষ মারা যায়।